আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো আজকে আমি তোমাদের জন্য যে ভিডিওটা রেডি করছি সেটা হচ্ছে চ্যাপ্টার 4 পর্যায় সারণী, খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় আমাদের আপকামিং যে পরীক্ষা আছে এসএসসি। তো তোমাদের এই চ্যাপ্টার রিলেটেড আমি যেভাবে সাজিয়েছি পুরো অধ্যায়টাকে কভার করে ফেলতেছি, এবং এখানে আমরা কনসেপ্ট ক্লিয়ারের পাশাপাশি সম্ভাব্য সৃজনশীল প্রশ্নগুলো কি হতে পারে বা কিভাবে হয় সেগুলো নিয়ে আলোচনা করব, এবং কি কি এমসিকিউ হইতে পারে, কি টাইপের হয় সাধারণত সেগুলো নিয়ে আলোচনা করব, এবং এসকিউ শর্ট কোশ্চেনের কিছু সাজেশন আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। যে এই ক্লাসটি করবে এই অধ্যায় রিলেটেড যে প্রশ্নই আসুক না কেন, যে বোর্ডেই আসুক না কেন, তুমি 100% এখান থেকে আনসার করতে পারবা। আরেকটা কথা তোমাদের কাছে ঘোষণা দিয়ে রাখছি, সেটা হচ্ছে এই প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক কনসেপ্ট সিকিউ এমসিকিউ এসকিউ শেষ করার পরেও আমরা একটা ক্লাস নিব যেখানে আমাদের বিভিন্ন অধ্যায়ের মিশ্রণে যে প্রশ্নগুলো হয় সেগুলো আমরা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। সো স্টে টিউনড উইথ আস। নাও, পর্যায় সারণী খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখো, আমাদের প্রধান আলোচ্য বিষয়গুলো আমরা আমাদের এই স্লাইডটাতে রেখেছি, কি কি আছে কি কি নাই তুমি একবার দেখলেই বুঝতে পারবা আমার কোন অংশটা লাগবে। পর্যায় সারণীর পরিচিতি, বৈশিষ্ট্য, পর্যায় সারণীর পটভূমি অর্থাৎ ইতিহাস ভিত্তিক আলোচনা, এসপিডিএফ ব্লক, মৌলগুলো আসলে কি, ইলেকট্রন বিন্যাসের সাহায্যে গ্রুপ এবং পর্যায় তুমি কিভাবে নির্ণয় করবা, ইলেকট্রন বিন্যাস পর্যায় সারণীর মূল ভিত্তি, এটাকে ব্যাখ্যা করা পরীক্ষা আসে। অবস্থান্তর মৌল ও এর বৈশিষ্ট্যগুলো, সেখান থেকেও মাঝে মধ্যে প্রশ্ন আসে। পর্যায় সারণীর ব্যতিক্রম হিসাবে হাইড্রোজেন ও হিলিয়ামের অবস্থান খুবই ইম্পর্টেন্ট, সেটা আমরা দেখি। তো এখানে আমরা আজকে শুধু দেখি সাদা, তো এটা একটা ইম্পর্টেন্ট আছে এখানে। তারপর হচ্ছে পর্যায়বৃত্ত ধর্মগুলাকে আমরা চিনব, ধাতু, ধাতব, অধাতব ধর্ম, উপধাতু, অপধাতু, সেগুলোকে আমরা কিভাবে চিনব, কিভাবে মনে রাখতে পারবো। তারপরে পরমাণুর আকার ও আয়নের আকার খুবই ইম্পর্টেন্ট, সৃজনশীলের জন্য খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন হয়। আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, এখানে তুমি লিখো 100% টু দি পাওয়ার ইনফিনিটি SDBI, সুপার ডুপার বাম্পার ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু, এখান থেকে ক খ ছোট প্রশ্নগুলো আসে। একই গ্রুপের মৌল একই ধর্ম দেখায়, এইটা হচ্ছে এখানে 100% খুবই ইম্পর্টেন্ট। এরপরে বাকিগুলো তো আছেই। আমরা এখন একটা একটা করে যদি আসি, পর্যায় সারণীর পরিচিতি ও বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলা কি কি সেগুলো আমরা এখানে দেখবো। দেখো, পর্যায় সারণী কাকে বলে এই সংজ্ঞাটা কিন্তু আমাদের এখানে দেওয়া আছে, তুমি সুন্দরভাবে পড়ে নিতে পারবা। তো এই পর্যায় সারণীর মধ্যে আমাদের কি কি আছে, গ্রুপ ভিত্তিক কিছু মৌল আছে, পর্যায় ভিত্তিক মৌল আছে, ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সারির মৌলগুলা একদম নিচের দিকে আছে। তো যখন আমাদেরকে বলে যে পর্যায় সারণীর যখন আমি বৈশিষ্ট্য লিখতে চাই, তাহলে আমার কোন গ্রুপে কয়টা মৌল আছে সেটা লিখতে হয়, কোন পর্যায়ে কয়টা মৌল আছে সেটা লিখতে হবে, এবং ল্যান্থানাইট সারি এবং অ্যাক্টিনাইট সারির মৌলগুলা কোথায় আছে, তারা কোন গ্রুপে, সেগুলাকে আমার উপস্থাপন করতে হয়। এভাবে তুমি পয়েন্ট পয়েন্ট ভিত্তিক পর্যায় সারণীর বৈশিষ্ট্যগুলা লিখতে পারবা। এরপরে আসি আমরা পর্যায় সারণীর পটভূমি, অর্থাৎ কিভাবে আজকের এই আধুনিক সময়ে এসে 2026 সালে আমরা এই ভিডিওটা যখন তৈরি করছি, যে কিভাবে পর্যায় সারণীটা তো একদিনে আসমান থেকে টুপ করে নামে নাই, সুতরাং অনেক মানুষের অনেক অবদান আছে এখানে, তাই না? একদিনে তো এই স্মার্ট বোর্ড এইভাবে তৈরি হয় নাই, তাই না? তো অনেক মানুষের অবদানগুলো আছে, আমরা সেই অবদানগুলো এখানে দেখি কারা কারা এই অবদান রেখেছেন। দেখো, ল্যাভোইসিয়ে নামক একজন বিজ্ঞানী আছেন, তিনি কিন্তু প্রথম আমাদের একটা ধারণার সূত্রপাত হয়, সেখানে তিনি মাত্র 33টি মৌল নিয়ে তার সারণী সাজান। আমরা যদি ল্যাভোইসিয়ের কথা বলি, ল্যাভোইসিয়ে বিজ্ঞানী, মহামতি বিজ্ঞানী ল্যাভোইসিয়ে, তিনি সাজান ধাতু এবং অধাতু এই দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন। এরপর আমরা দেখি ডুবে রাইনারের ত্রয়ী সূত্র, ভেরি মাচ ইম্পর্টেন্ট। ডুবে রাইনারের ত্রয়ী সূত্র জিনিসটা আসলে কি, এটা একটু খেয়াল করো। এটা যদি আমি একটা স্লাইড এখানে ওপেন করি, ডুবে রাইনারের ত্রয়ী সূত্র, ত্রয়ী মানে 3, ত্রয়ী মানে 3, এটা খেয়াল করো। 3 মানে আমার একই রকম ধর্ম প্রদর্শনকারী মৌলের কথা বলা হচ্ছে, একই রকম ধর্ম প্রদর্শনকারী এরকম 3টা করে মৌল নিয়ে তিনি সাজান। আচ্ছা, এইখানে একটা খেয়াল রাখা দরকার, একই রকম ধর্ম প্রদর্শন করবে, এরা কি একই পর্যায়ের মৌল নাকি একই গ্রুপের মৌল? ডেফিনেটলি একই গ্রুপের মৌল। তাহলে একই গ্রুপের মৌল হিসাবে আমরা গ্রুপ 1 এর দেখো লিথিয়াম, সোডিয়াম, এই পটাশিয়াম মৌলকে নিলাম।
এখন তিনি তার সূত্রে বলতেছেন একই রকম ধর্ম প্রদর্শনকারী তিনটা করে মৌলকে নিয়ে তিনি সাজিয়ে দেখান যে এই যে আমাদের দ্বিতীয় মৌলটির যে ভর আছে সেই ভরটা প্রথম এবং তৃতীয় মৌলের, তাহলে প্রথম মৌলের ভর হচ্ছে আমার 7 এবং তৃতীয় মৌলের ভর হচ্ছে আমার 39, এই দুইটার গড় এর সমান অর্থাৎ যোগফলের অর্ধেক বা অর্ধেকের কাছাকাছি। দেখো তাহলে আমি যদি অর্ধেক করি তাহলে কি হচ্ছে 23, যা হুবহু দ্বিতীয় মৌলের ভরের সাথে কিন্তু মিলে যাচ্ছে। সো পরীক্ষায় আমরা যদি আসে ডুবেরানের ত্রয়ী সূত্রটা লিখো, আমরা অনেক বাচ্চারা লিখে ফেলি, কিন্তু যখন ব্যাখ্যা আসে তোমাকে কিন্তু শুধু ওইটা লিখলেই হবে না, তোমাকে এরকম উদাহরণ দিয়ে ব্যাখ্যা করতে হবে, নাহলে কিন্তু তুমি নাম্বার পাবা না, এটা মনে রেখো। সো আমি একটা উদাহরণ দেখাই দিচ্ছি তোমরা যেন পরীক্ষার খাতায় উপস্থাপন করতে পারো। এরপরে দেখো আমাদের আছে নিউল্যান্ডের অষ্টক সূত্র। এখন নিউল্যান্ডের অষ্টক সূত্রের কথা যদি আসি, তোমরা এখানে 8-এর একটা খেলা আছে, অষ্টক সূত্রে 8-এর একটা খেলা আছে, সেই 8-এর খেলাটা আমি একটু তোমাদেরকে বুঝাই দিচ্ছি, একটু লক্ষ্য করো। 8-এর খেলার ক্ষেত্রে আমরা কি খেলছি, সেখানে তিনি দেখো আমি লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন আমি লিখলাম, তাই না? এরপরে দেখো আমি এখানে লিখলাম সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। একটা জিনিস লক্ষ্য করো, আমি একটু আগে বলছিলাম যে একই গ্রুপের মৌলগুলো একই রকম ধর্ম প্রদর্শন করে, তার মানে এরা কিন্তু একই ধর্মের হবে, এই মৌলগুলা ঠিক একইভাবে এরা কিন্তু সেম ধর্মের হবে। এখন একটা খেয়াল করো, এটাকে যদি আমি প্রথম মৌল ধরি তাহলে তার মতো যে ধর্ম দেখাচ্ছে যে সোডিয়াম, সেটা কত নাম্বার মৌল একটু লক্ষ্য করো। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এ হচ্ছে অষ্টম। তার মানে কোন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম পরবর্তী অষ্টম মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মের সাথে মিলে যায় বা অনুরূপ হয়, এটাকেই বলা হচ্ছে নিউল্যান্ডের অষ্টক সূত্র। এই যে নিউল্যান্ডের অষ্টক সূত্রটা আশা করি বুঝতে পারছো। এখানে একটা প্রশ্ন দাঁড়াচ্ছে যে স্যার আপনি তো একটা ভুল করলেন। কি ভুল? আপনি তো এখানে কোনো নিষ্ক্রিয় গ্যাস লিখেন নাই। এখানে নিষ্ক্রিয় গ্যাস কই? নিষ্ক্রিয় গ্যাস কোথায় গেল গা? কোনো নিষ্ক্রিয় গ্যাস নাই। তার মানে আপনি তো ভুল করছেন। যদি নিষ্ক্রিয় গ্যাসটা আনতাম তাহলে কি এটা আর অষ্টম থাকে? এটা তো নবম হয়ে যায়। তাহলে তো অষ্টক সূত্র কেমনে কি হলো বুঝলাম না। আসলে ঘটনাটা কি, তিনি যখন সূত্রটা নিয়ে আসেন তখন পর্যন্ত তো নিষ্ক্রিয় গ্যাস নাই, তার নিষ্ক্রিয় গ্যাস আছে কিন্তু আবিষ্কার হয় নাই। তাহলে তিনি কিভাবে মানে এই নিষ্ক্রিয় গ্যাস নিয়ে এসে সূত্রটা দিচ্ছেন? সো জয় যতটুকু পাইছি তিনি ততটুকু নিয়ে কিন্তু পর্যায় সারণীটা সাজানোর চেষ্টা করেছেন। এই হচ্ছে মূল জায়গাটা। সো এটা একটা খেয়াল রাখা দরকার। এই হচ্ছে আমাদের নিউল্যান্ডের অষ্টক সূত্র। মেন্ডেলিফের পর্যায় সূত্র ত্রুটি। তো মেন্ডেলিফ তিনিও কিন্তু পর্যায় সারণী তৈরি করার চেষ্টা করছেন। মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলাকে তিনি কি অনুসারে সাজানোর চেষ্টা করেন? পারমাণবিক ভর, পারমাণবিক ভর অনুসারে সাজান। তো তিনি বলছেন যার ভর কম হবে তাকে আগে স্থান দিতে হবে, যার ভর বেশি হবে তাকে পরে স্থান দিতে হবে। এই হচ্ছে মেন্ডেলিফের পর্যায় সূত্রের মূল কথা, যে পারমাণবিক ভর অনুসারে মৌলগুলাকে সাজাইতে হবে। এখন দেখো তার সময়ে আবিষ্কৃত বা জ্ঞাত মৌলের সংখ্যা ছিল কত? সেটা ছিল 63টি। এ হচ্ছে 63। যেগুলো আবিষ্কার হয়নি, যেগুলো সম্পর্কে তিনি ভবিষ্যৎ অনাবিষ্কৃত, যেগুলো সম্পর্কে তিনি ভবিষ্যৎবাণী করেছেন সেরকম মৌল ছিল 4টি। তাহলে মোট মৌলের সংখ্যা হচ্ছে আমার 67। এখন আমাদের প্রশ্নটা যদি হয় যে মেন্ডেলিফ কয়টি মৌল নিয়ে তার পর্যায় সারণী সাজান, তাহলে তার পর্যায় সারণীতে কিন্তু 67টি মৌল ছিল। যদি প্রশ্ন হয় মেন্ডেলিফের পর্যায় সারণীতে আবিষ্কৃত মৌলের সংখ্যা কত ছিল, তখন 63টি। অনাবিষ্কৃত মৌলের সংখ্যা কত ছিল? 4টি। তো কোন প্রশ্ন পরীক্ষায় আসতেছে ওই অনুসারে কিন্তু আনসার করতে হবে। এখন তুমি বললা 63টি মৌল নিয়ে পর্যায় সারণী সাজান, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, তাই না? এভাবে বুঝে বুঝে আনসার করতে হবে। এখন আসি মেন্ডেলিফের পর্যায় সারণীর ত্রুটির বিষয়ে। ত্রুটি মানে উনি নিজের মুখে বলতেছে যে পারমাণবিক ভর অনুসারে সাজাইতে হবে, যার ভর কম তাকে আগে স্থান দিতে হবে। তাহলে এক মুখে দুই কথা কেমনি কয়? হ্যাঁ, মানে এটা কি দেখো, মুসলমানের এক জবান, কিন্তু তিনি কথা বলেন একটা, কাজ করছেন আরেকটা।
এটা কোনো কথা রে ভাই? হ্যাঁ, সকালে বলে একটা, বিকালে বলে একটা। যা আমাদের এক শ্রেণীর, আমাদের রাষ্ট্রের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা সকাল সন্ধ্যায় তাদের কথা চেঞ্জ করে। মিলিয়ে নাও, কারোর সাথে যদি মিলে যায় এর জন্য আমি দায়ী না। ওকে, এখন দেখো ত্রুটিগুলো কি। সে ত্রুটিগুলা দেখো, মেটালিক পর্যালোচনার ত্রুটি। আমি যদি দেখি এই যে পটাশিয়াম, আমি যদি দেখি যে আর্গন, তাই না? তুমি লক্ষ্য করো আর্গনের আমাদের ভর হচ্ছে 40, আর পটাশিয়ামের ভর হচ্ছে আমার 39। তাহলে সেই হিসাবে আর্গনের আগে পটাশিয়ামকে রাখার কথা। কিন্তু আমরা কি দেখি? আমরা দেখি একটা পর্যায় সারণীর যে তৃতীয় পর্যায় সারণী, তৃতীয় পর্যায়, সেখানে আর্গন আছে, আর্গনকে আগে রাখা হয়েছে, এরপর চতুর্থ পর্যায়ে গিয়া শুরুতে পটাশিয়ামকে রাখা হয়েছে। তার মানে পটাশিয়ামের আগে আর্গনকে স্থান দেওয়া হয়েছে। কিন্তু হওয়ার কথা তো পটাশিয়াম 39, তাহলে এইখানে আর্গনের হওয়ার কথা ছিল এখানে। কিন্তু তাহলে তুমি দুই জায়গায় কেন এরকম মানে ঝামেলাটা করাইলেন? এর কারণ হচ্ছে, যদি আমি আর্গনকে এইখানে দেই, পটাশিয়ামকে এখানে দেই, এই গ্রুপটা তো হচ্ছে নিষ্ক্রিয় গ্রুপ। তাহলে কিন্তু পটাশিয়াম তো নিষ্ক্রিয় মৌল না, সে তো ক্ষার ধাতু। পুরা ক্ষার ধাতুর ধর্মের সাথে তার মিলে, এই ধর্মের মেলানোর জন্য তিনি তখন পটাশিয়ামকে এখানে দিয়েছেন, আর আর্গন হচ্ছে নিষ্ক্রিয় মৌল, তাকে নিষ্ক্রিয় অবস্থায় রাখছেন। এই হচ্ছে আমি একটা ত্রুটির কথা বললাম। সো এই হচ্ছে ত্রুটিগুলো খেয়াল রাখার দরকার। এখন যদি বলি ত্রুটি আবার দূর হয়েছে কেমনে? ইয়েস, ত্রুটি দূর হয়েছে বিজ্ঞানী মোসলে এসব দূর করছেন। কে দূর করছেন? বিজ্ঞানী মোসলে, তাই না? মোসলে এসে কি করছেন? তিনি বলছেন পারমাণবিক ভর অনুসারে না করে আমি পারমাণবিক সংখ্যা যদি ইউজ করি, পারমাণবিক সংখ্যা ইউজ করি, তাহলে কিন্তু এই ত্রুটিটা দূর হয়ে যায়। সো পরীক্ষায় প্রশ্ন আসে, মোসলে কিভাবে মেন্ডেলিফের পর্যায় সারণীর ত্রুটি দূর করেন, ব্যাখ্যা করো। তখন তুমি ব্যাখ্যাটা সুন্দরভাবে গুছিয়ে মনের মাধুরী মিশিয়ে দিয়ে দিও। ওকে, এরপরে আসি আমরা SPDF ব্লক মৌল, এই বিষয়গুলো সম্পর্কে একটু আমরা জানার চেষ্টা করব। দেখো, এস ব্লক মৌল মানে হচ্ছে যে মৌলগুলার ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করবে, সেগুলোকে আমরা বলছি এস ব্লক মৌল। ঠিক একইভাবে যদি কোনো একটা ইলেকট্রন বিন্যাসে আমরা দেখি সর্বশেষ ইলেকট্রনটি এফ অরবিটালে প্রবেশ করে, তখন তাকে আমরা বলছি এফ ব্লক মৌল। তো এখান থেকে যে জিনিসটা পরীক্ষা আসে, যে তাদের সাধারণ যে ইলেকট্রন বিন্যাস, সর্বশেষ যে শক্তি স্তরের যে সাধারণ ইলেকট্রন বিন্যাস, সেটা হচ্ছে এরকম হয়। পি তে হচ্ছে আমরা দেখি এন পি 1 থেকে 6 এর মধ্যে থাকে। ডি তে আমরা দেখি NS 1 থেকে 2 N-1, এইটা হচ্ছে ডি 1 থেকে 10 এর মধ্যে ইলেকট্রন থাকে। ঠিক একইভাবে এফ ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাস সাধারণ। আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। এস ব্লক মৌলের ক্ষেত্রে দেখো, যদি সোডিয়ামের কথা বলি, সোডিয়াম 11, তাহলে দেখো 1s2 2s2 2p6 3s1। তাহলে দেখো এই যে তার যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাস বা সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস আমরা বলতে পারি সেটা কি হয়েছে 3s1। তো এটাকে আমরা বলছি ns1 হবে অথবা ns2 হবে। এটা হচ্ছে এস ব্লক মৌলের যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাস, এবং এই মৌলগুলোর সংখ্যা হচ্ছে 14টি, মাঝে মধ্যে দিয়ে দিতে পারে। ঠিক একইভাবে আমি একটা পি এর উদাহরণ যদি দিই, যেমন ধরো অ্যালুমিনিয়াম 13 ইলেকট্রন বিন্যাস করলে হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p1। তাহলে দেখো তার যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাসটা কি হলো? এই দুইটাই হচ্ছে একই শক্তি স্তর, অর্থাৎ 3 আছে। তাহলে আমি NS, এই যে 2 হয়েছে এখানে, তো এস তো সর্বোচ্চ ইলেকট্রন থাকতেই পারে দুইটা, এই কারণে এখানে 1 থেকে 2 লেখা হয়েছে। আর পি এর ক্ষেত্রে দেখো যেহেতু দুটা সেম আছে, এই জন্য NS এখানে NP, আর পি তে সর্বোচ্চ থাকে হচ্ছে 6টা, এই জন্য 1 থেকে 6 লেখা হয়। এই কারণে আমরা দেখতে পাচ্ছি NP 1 থেকে 6। এই হচ্ছে যোগ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাস। আর হচ্ছে সাধারণত ইলেকট্রন বিন্যাসের এই যে লাস্টের ইলেকট্রনটা এইভাবে থাকে 36টি সংখ্যা। তো এইভাবে আমরা DF ব্লক মৌলের যে ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ অবস্থাটা দেখানো হয়। এরপর আমরা যদি দেখি ইলেকট্রন বিন্যাসের সাহায্যে গ্রুপ এবং পর্যায় নির্ণয়। তো ইলেকট্রন বিন্যাসের সাহায্যে আমি কিভাবে পর্যায় নির্ণয় করব, কিভাবে গ্রুপ নির্ণয় করব? পর্যায় নির্ণয়ের নিয়ম হচ্ছে যে সর্বশেষ সর্ববহিস্থ স্তরে
যেটা সর্ববহিস্থ স্তরের সংখ্যাটাই হচ্ছে আমার পর্যায়। আমরা যেমন একটু আগে ইলেকট্রন বিন্যাস করেছিলাম, সোডিয়ামের ক্ষেত্রে 11 আমরা ইলেকট্রন বিন্যাস করব 1s2 2s2 2p6 3s1। তো আমরা দেখব যে সর্ববহিস্থ স্তর সংখ্যাটাই হচ্ছে আমার পর্যায়। তাহলে এই সোডিয়াম ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় তার সর্ববহিস্থ স্তর হচ্ছে 3, সুতরাং এটির পর্যায় হচ্ছে 3। এভাবে কিন্তু আমরা আনসারটা লিখবো পর্যায়ের ক্ষেত্রে। এবার যে কোনো পর্যায় হোক, সর্ববহিস্থ শক্তি স্তরটাই হচ্ছে তার পর্যায়। এবং ইলেকট্রন বিন্যাস যদি তুমি পারো তাহলে তুমি পর্যায় বের করতে পারবা। গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে আমরা নিয়মগুলো যদি দেখি, সেটা হচ্ছে কি একদম সিম্পল নিয়ম একেবারে। সেটা কি দেখো, আমরা 1 নম্বর নিয়ম হচ্ছে, যদি কোনো একটা ইলেকট্রন বিন্যাসে আমরা দেখি সর্বশেষ যে সর্বশেষ স্তরের ইলেকট্রন বিন্যাসটা এরকম থাকে, NS থাকে, শুধুই একটা s অরবিটাল থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের s অরবিটালের ইলেকট্রন সংখ্যা, s এর ইলেকট্রন সংখ্যাটাই হচ্ছে গ্রুপ। ইলেকট্রন সংখ্যাই হচ্ছে আমার গ্রুপ। তাহলে একটু লক্ষ্য করো, এখানে এই যে তৃতীয় সর্বশেষ শক্তি স্তর, এখানে শুধুই s আছে। এই শুধুই যেহেতু s আছে এবং সেখানে ইলেকট্রন সংখ্যা 1, তাহলে এটার গ্রুপ হবে কত? আমরা এটা দেখতে পাচ্ছি 1। আর যদি হয় দুইটা ইলেকট্রন থাকে, তাহলে আমার দুইটা, কারণ আমি জানি NS1 অথবা NS2, এর বেশি হওয়া সম্ভব না। 2 নম্বরে আমরা যদি দেখি, যদি সর্বশেষ শক্তি স্তরে NS অরবিটাল এবং NP অরবিটাল দুইটাই থাকে, NS এবং NP, সেই ক্ষেত্রে মোট ইলেকট্রন সংখ্যার সাথে আমি 10 যোগ করে কিন্তু গ্রুপটা বাইর করি। এই যে একটু আগে আমরা অ্যালুমিনিয়ামের করলাম, লক্ষ্য করো কি ছিল, 1s2 2s2 2p6 3s2 3p1। তাহলে NS এবং NP দুইটাতেই ইলেকট্রন আছে এবং মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে আমার এখানে 3 আর 10 যোগ করলে হচ্ছে আমার 13। তাহলে এর গ্রুপ হচ্ছে 13। ইচ্ছে দ্বিতীয় নিয়ম। এবং 3 নম্বরের যে নিয়মটা, তো এবার আমরা দেখি যে এরপরের নিয়মটা কি। 3 নম্বরে দেখো, সেটা হচ্ছে যদি আমার দেখি যে ইলেকট্রন বিন্যাস করার পরে আমরা NS অর্থাৎ s অরবিটাল আছে, কিন্তু তার আগে আবার d অরবিটাল আছে, তার আগের শক্তি স্তরের d আছে, এজন্য এটাকে আমরা লিখছি n-1d। তাহলে সর্বশেষ শক্তি স্তরটা s অরবিটালই আছে, কিন্তু তার আগের শক্তি স্তরে d আছে। তখন এই d এবং s এর মোট ইলেকট্রন সংখ্যাটাই হচ্ছে আমার গ্রুপ। এবং আরো একটা নিয়ম আছে, যেটা আমাদের নবম দশম শ্রেণীর বইয়ে নাই, ইন্টারমিডিয়েটে আছে। সেটা হচ্ছে, যদি কোনো ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটা f অরবিটালে প্রবেশ করে, তাহলে f অরবিটালে প্রবেশ করলে সেটা সরাসরি গ্রুপ 3 এর সদস্য। সরাসরি গ্রুপ 3 এর সদস্য। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, যদিও এটা হয়তো পরীক্ষায় আসবে না। তো এভাবে আমরা পর্যায় এবং গ্রুপ, আমরা একটু উদাহরণ যদি দেখি, যেমন ধরো আয়রন, এটার পর্যায় এবং গ্রুপ আসলে কত হবে। তাহলে 26 আমরা ইলেকট্রন বিন্যাস করি, 1s2 2s2 2p6 3s2 3p6 3d4s। ইলেকট্রন তো আগে s এ প্রবেশ করবে, 4s এ, তাহলে এখানে দুইটা দিলাম, তাহলে 18 আর 2 20, 20 আর 6 26। তাহলে লক্ষ্য করো, সর্বশেষ শক্তি স্তরে শুধু s অরবিটাল আছে, তার আগের শক্তি স্তরে যেহেতু d আছে, তাহলে এটার গ্রুপ হবে 6 + 2 = 8। এভাবে আমরা গ্রুপ বলতে পারি। আর পর্যায় কি হবে? 4 হবে। এটা হচ্ছে রিটেন পরীক্ষার জন্য বললাম। তো এখন আমরা আরেকটা জিনিস তোমাদেরকে বলি, যদি কেউ এমসিকিউ ট্রিক্স শিখতে চাও, আমাদের ইউটিউব এবং পেজে আমাদের এমসিকিউ ট্রিক্স দেওয়া আছে, এই কিভাবে শর্টকাটে কয়েক সেকেন্ডে আমরা পর্যায় গ্রুপ নির্ণয় করতে পারি এমসিকিউর জন্য, সেটা দেখে নিবা সবাই। ওকে, এবার দেখি আমরা ইলেকট্রন বিন্যাস পর্যায় সারণীর মূল ভিত্তি। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এখান থেকে আসে পরীক্ষায়। তো ইলেকট্রন বিন্যাস পর্যায় সারণীর মূল ভিত্তি কেন বলা হচ্ছে? কারণ এই যে ইলেকট্রন বিন্যাস আমি করলাম, যেমন সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস, আমি যদি বলি লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস, পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস, তাহলে একটু লক্ষ্য করো, এদের সবার ইলেকট্রন বিন্যাসে আমি দেখতে পাই কি, যে এদের কে কোন পর্যায়ে আছে বা কে কোন গ্রুপে আছে। তার মানে 1 নম্বর যে বিষয়টা, অবস্থান, পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করতে পারি
ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে। এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার, আমি একটা মৌলের ধর্ম সম্পর্কে কিন্তু আইডিয়া লাভ করতে পারি। যেমন এই যে এরা সর্বশেষ শক্তিশালী একটা করে ইলেকট্রন আছে, তারা একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে কিন্তু তারা তীব্র তড়িৎ ধনাত্মক আয়নে পরিণত হতে পারে। তড়িৎ ধনাত্মক আয়নে পরিণত হয়, এটা এই যে একটা ধর্ম, এগুলো ব্যাখ্যা কিন্তু পরীক্ষায় লিখতে হবে। তারপর হচ্ছে এরা সবাই হচ্ছে ক্ষার ধর্মী, তীব্র ক্ষার ধর্মী একটা যৌগ। এই ধর্ম সম্পর্কে আমরা জানতে পারি। আবার দেখো, যেমন হ্যালোজেনের কথায় আসি আমরা, যেমন ফ্লোরিন আছে, ক্লোরিন আছে, ব্রোমিন আছে, এদের সম্পর্কেও কিন্তু আমরা আইডিয়া করতে পারি। যারা ঋণাত্মক আয়ন, একটা ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হতে পারে। তারপরে হচ্ছে এরা জারণ ধর্ম প্রদর্শন করতে পারে। এই যে বিষয়গুলো আমরা সহজে নির্ণয় করতে পারি পর্যায় সারণীর মাধ্যমে, পর্যায় সারণীর ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে। সো ইলেকট্রন বিন্যাসটা কেন মূল ভিত্তি? কারণ অবস্থান নির্ণয় করতে পারি এবং তার ধর্ম সম্পর্কে আমি একটা ধারণা নিতে পারি। এই দুইটা বিষয়কে তুমি উদাহরণ সহ ব্যাখ্যা করবা, তুমি ফুল মার্কসটা পেয়ে যাবা। এরপরে যদি আমরা আসি যে গ্রুপ 1, 2, 3, 13, 14, 15, 16, 17, 18 এর মৌলগুলো মনে রাখার টেকনিক। ভাই এই মনে রাখার টেকনিকগুলো খুবই সহজ। তুমি যে কোনো ভিডিও দেখো, তুমি পেয়ে যাবে, হাজার হাজার ইন্টারনেটে ভিডিও আছে। যদি আমরা ক্লাস করছি, আমরা এখানে একটু খেয়াল করি। তাহলে গ্রুপ 1 এর মৌলগুলোকে আমরা কিভাবে মনে রাখবো? দেখো, হাই, লি, না, কে, রুবি, সাজাবে, ফ্রান্সে। তাহলে আমি যদি লিখে দেই এভাবে, দেখো, হাই, লি, না, কে, রুবি, সাজাবে, ফ্রান্সে। এই হচ্ছে ফ্রান্সে আমি লিখে নিলাম। গ্রুপ 2 এর মৌলগুলো, এটা গেল 1, 2 এর মৌলগুলো খেয়াল করো। সেটা কি? বিরিয়ানি, মোগলাই, কাবাব, সরিয়ে বাটিতে রাখো। তাহলে আমি লিখে নিলাম বিরিয়ানি, মোগলাই লিখে নিলাম, মোগলাই, কাবাব, সরিয়ে বাটিতে রাখো। তুমি তোমার মতো করে, তুমি যে ছন্দে শিখেছো সেটাই শিখো, সেটাই রাখো, নতুন করে এটাও পড়ার দরকার নাই। আর যারা একবারে জানে না তাদের জন্য এটা লিখে দিলাম, তাই না? তুমি দেখো, গ্রুপ 13 কথায় যদি আসি আমরা, বাংলাদেশ আওয়ামী লীগ গেল ইন্ডিয়া, থাইল্যান্ড, নাইজেরিয়া। ঠিক আছে? তাহলে বাংলাদেশ আমি লিখে নিলাম, বাংলাদেশ আওয়ামী লীগ গেল ইন্ডিয়া, থাইল্যান্ড, তুমি লিখো নাইজেরিয়া। তো কোন মৌলটার নাম কি তুমি সেটা দেখে নিবা, পর্যায় সারণীর মধ্যে আছে প্রত্যেকটার নাম, যেমন নিহোনিয়াম। আচ্ছা, এরপরে আমরা দেখি 14 নম্বর। 14 নম্বর মৌলগুলোর ছন্দ যদি আমি লিখে দিই, শুধু দেখো, কাঁধলে শার্ট, গেঞ্জি, স্যান্ডেল, পাবে ফ্লোরে। তাহলে আমি কাঁধলে শার্ট, গেঞ্জি, স্যান্ডেল, পাবে ফ্লোরে লিখে নিলাম। এরপরে দেখো 15 নম্বর গ্রুপের মৌলগুলা। দেখো, নদীর পানি আসে সকালে, বিকালে, মধ্যাহ্নে। তাহলে নদীর মানে এখানে আমি নাইট্রোজেন, পানি মানে ফসফরাস, আসে মানে আর্সেনিক, তারপরে সকালে মানে এসপি অ্যান্টিমনি, বিকালে বিসমাথ, মধ্যাহ্নে মস্কোভিয়াম। এরপর দেখো, তুমি যদি 16 নম্বর গ্রুপের মৌলের নাম শিখতে চাও, তাহলে দেখো, ও, এই যে ও, এস ই, তে, পরে লাভবান। তুমি এভাবে শিখতে পারো। এরপর দেখো, আমি যদি 17 নম্বর গ্রুপের মৌল শিখতে চাই,
তাহলে 17 নম্বর গ্রুপের মৌলগুলা আমি তোমাদেরকে আরেকটা স্লাইডে দেখাচ্ছি। 17 নম্বর গ্রুপের মৌলগুলা লক্ষ্য করো। তাহলে ফোন করো বন্ধু আমায় এয়ারটেল টেলিটকে। ওকে, এভাবে মনে রাখো। 18 নম্বর গ্রুপের মৌল আমরা এমনিতেই পারি এতদিন ধরে পড়তে পড়তে। তাহলে এই যে হেনা আর করিম যাবে রংপুর অপুর কাছে। তাহলে হেনা আর করিম যাবে রংপুর অপুর বাসায় বা অপুর কাছে, এরকম লিখলাম। তো এই হচ্ছে আমাদের কিভাবে আমরা মনে রাখবো বিভিন্ন গ্রুপের মৌলগুলোর কথা বললাম। এরপরে যদি আমরা দেখি অবস্থান্তর মৌল ও এর বৈশিষ্ট্য, এখান থেকে মাঝে মধ্যে আমরা দেখেছি বিভিন্ন স্কুলের প্রশ্ন হয়েছে সেগুলো। প্রথমে সংজ্ঞাটা দেখো, যেসব ডি ব্লক মৌল, তার মানে প্রথমত ডি ব্লক মৌল হইতে হবে এদেরকে, অন্তত এমন একটি আয়ন গঠন করে যাদের ইলেকট্রন বিন্যাস ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকে। অর্থাৎ এইখানে আয়নের কথা বলা হচ্ছে। কোন আয়ন? স্থিতিশীল আয়ন। স্থিতিশীল আয়ন এই শব্দটা খেয়াল রাখবা, যেখানে স্থিতিশীল আয়নটা ইলেকট্রন বিন্যাস করলে আংশিকভাবে, অর্থাৎ একেবারে ডি ফাঁকা থাকবে না, আবার সম্পূর্ণরূপে পূর্ণ থাকবে না। এটা কিন্তু মৌলের ইলেকট্রন বিন্যাস না, আমি বলছি এটা আয়নের ইলেকট্রন বিন্যাস। তো তাদেরকে আমরা অবস্থান্তর মৌল বলছি। যেমন আমি যদি বলি যে স্ক্যান্ডিয়াম, তার একমাত্র স্থিতিশীল আয়ন হচ্ছে স্ক্যান্ডিয়াম 3+। ইলেকট্রন বিন্যাস করলে দেখতে পাই এ হচ্ছে আর্গন থাকে আমাদের, তারপরেই হচ্ছে 3D4S, তাই না? তো এখন লক্ষ্য করো, আমি প্রথমে আচ্ছা জাস্ট 3+ না, আমি এখানে হচ্ছে স্ক্যান্ডিয়াম ইলেকট্রন বিন্যাস করছি। তাহলে 18 আর 2 20, 20 একে 21, এই হচ্ছে স্ক্যান্ডিয়াম। সে হচ্ছে ডি ব্লক মৌল, কারণ তার সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করেছে। এখন দেখো, যদি আমি স্ক্যান্ডিয়াম 3+ তার আয়নের কথা বলি, তাহলে সে তো 3টে ইলেকট্রন ছেড়ে দিয়ে 3+ হয়, তাহলে 3টে ইলেকট্রন ছাড়বে। প্রথমে ছাড়বে হচ্ছে সেই সর্বশেষ চতুর্থ শক্তি স্তর থেকে 2টা এবং ডি থেকে একটা, 3টা ছেড়ে দিয়ে তার থাকবে কি শুধুই আর্গন থাকবে। 3D তে কোনো ইলেকট্রন নাই, 4S থেকেও কোনো ইলেকট্রন নাই। তাহলে দেখো তার স্থিতিশীল আয়নের ডি অরবিটালটি 0, তার মানে সে অবস্থান্তর মৌল না, কিন্তু সে কিন্তু ডি ব্লক মৌল। আমি যদি আরেকটা উদাহরণ দিই, যেমন আয়রনের কথা বলি 26, তুমি লক্ষ্য করো সাধারণ ইলেকট্রন বিন্যাস আর্গন, তারপর হচ্ছে 3D4S, ইলেকট্রন কিন্তু আগে 4S এ প্রবেশ করে 2, আরো 6টা লাগে, এই হচ্ছে 6, এই হচ্ছে 26। কিন্তু আমি যখন আয়রন 2+ বলছি, তো আয়রন 2+ এর আগে এটা ব্যাখ্যা করে নেই, এটা হচ্ছে ডি ব্লক মৌল, কারণ মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটা কিন্তু ডি তে প্রবেশ করেছে। আর আয়রন 2+ এর ক্ষেত্রে দেখো 2টা ইলেকট্রন ছেড়ে দিবে, 2টা ইলেকট্রন ছেড়ে দিবে, এই যে সর্বশেষ শক্তি স্তর থেকে কিন্তু ছাড়বে। যদিও সর্বশেষ ইলেকট্রন প্রবেশ করেছে ডি তে, কিন্তু ছাড়ার সময় সর্বশেষ থেকে যাবে। তাহলে 3D তে থেকে যাবে কয়টা? 6টা। 4S এ কিন্তু কোনো ইলেকট্রন থাকবে না। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই ডি অরবিটালটা একেবারে ফাঁকাও নাই, আবার সম্পূর্ণ 10টা ইলেকট্রনও কিন্তু না। তার মানে এই আয়রনকে আমি তখন বলতেছি অবস্থান্তর মৌল। এখান থেকে আমরা সেই প্রশ্নের উত্তরটা বলি এভাবে, যে যখন প্রশ্নটা হয় সকল অবস্থান্তর মৌলই ডি ব্লক মৌল, কিন্তু সকল ডি ব্লক মৌল অবস্থান্তর নয়, ব্যাখ্যা করো, তখন আমরা এই উদাহরণগুলো দিয়ে সহজে কিন্তু ব্যাখ্যা করতে পারি। এখন দেখো অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য, এই যে পরিবর্তনশীল যোজ্যতা থাকে, তার মানে যেমন আয়রন 2+ আছে, ঠিক আয়রন 3+ আছে, তার মানে তাদের কিন্তু যোজনী কখনো 2 দেখি, কখনো 3 দেখি, তারা কিন্তু একই রকম না, মানে একটা না, কমপক্ষে 2টা থাকেই তাদের। তারা রঙিন যৌগ গঠন করে, তারা রঙিন যৌগ গঠন করে নিচের কোনটি, এরকম একটা প্রশ্ন থাকে। তুমি খেয়াল রাখবা এই যে স্ক্যান্ডিয়াম অর্থাৎ 21 থেকে জিঙ্ক 30 পর্যন্ত এরা সবাই কিন্তু ডি ব্লক মৌল, সবাই ডি ব্লক, সবগুলো কি ডি ব্লক মৌল। এদের মধ্যে স্ক্যান্ডিয়াম 21 প্লাস শুধু জিঙ্ক 30, এই 2টা ছাড়া, এগুলা ছাড়া এই 22 থেকে 29 পর্যন্ত যে মৌলগুলো আছে এরা সবাই কিন্তু অবস্থান্তর মৌল, অবস্থান্তর মৌল, আবার একই সাথে ডি ব্লক মৌল, কিন্তু এরা অনলি ডি ব্লক।
এরা কিন্তু অবস্থান্তর না। ফলে এর ভিতরে যে মৌলটা থাকবে, যে আয়নটা থাকবে, সেটাই হচ্ছে রঙিন হবে, সেটাই হচ্ছে রঙিন যৌগ গঠন করবে। এরপরে এরাই হচ্ছে সেই জটিল যৌগ গঠন করবে, এরাই প্রভাবক রূপে কাজ করবে, এদের প্যারাচুম্বকীয় ধর্ম। সেই বৈশিষ্ট্যগুলো সবই ইন্টারমিডিয়েটের, কিন্তু শুধু বৈশিষ্ট্যগুলো দিয়ে আমাদের প্রশ্ন আসে, ব্যাখ্যাগুলো কিন্তু এসএসসি লেভেলে থাকে না। এই জন্য আমাদের যেহেতু ক্লাসটা শুধু এসএসসি লেভেলের জন্য, আমরা ডিটেলস আলোচনা করছি না। এরপরে দেখো বাচ্চারা, সব ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়, কিন্তু সব অবস্থান্তর মৌল ডি ব্লক, অলরেডি আমরা এটা আলোচনা করলাম। এরপরে আয়রন 2+ এর চেয়ে আয়রন 3+ এর মধ্যে কোনটি বেশি স্থিতিশীল? দেখো এইটার আনসারের জন্য আমরা যদি দেখি আয়রন 2+, 3+, দেখো 3+ মানে কি, এই যে আর্গন আছে, এখন 2+ এ ছিল, 2টি ইলেকট্রন চলে গেছে এখান থেকে, 2+, তাহলে এখানে 3d6। যখন আমি 3+ এ যাচ্ছি, তখন এই 3d কি হচ্ছে, আরো একটা ইলেকট্রন এখান থেকে চলে যাবে, তাহলে 5টা হচ্ছে। যেহেতু এটা অর্ধপূর্ণ আছে 3+ এর ক্ষেত্রে, এটা কি হবে, বেশি স্থিতিশীল হবে। তো এই প্রশ্নের উত্তরটাও কিন্তু আমরা ক্লিয়ার করলাম। এরপর যদি দেখি যে পর্যায় সারণীর ব্যতিক্রম হিসেবে হাইড্রোজেন ও হিলিয়ামের অবস্থান। ইয়েস, হাইড্রোজেন হচ্ছে অধাতু। হাইড্রোজেনটা কি, অধাতু। এই যে একটা অধাতু, সেই অধাতুটা লক্ষ্য করো, সে কিন্তু গ্রুপ 1 এর সাথে অবস্থান করছে। একটু আগে যে ছন্দ লিখলাম, হাই লি না কে রুবি সাজাবে ফ্রান্সে, কেমনটা লাগে যদি পিএন স্কুলে একটা ছেলে ভর্তি হয়ে যায়, কিংবা ল্যাবরেটরি স্কুল বা আমাদের কলেজিয়েট স্কুলগুলা যেটা শুধুই বয়েজ স্কুল, সেখানে একটা মেয়ে ভর্তি হয়ে যায়। তাহলে দেখো এখানে সবগুলা ধাতু, কিন্তু একমাত্র হাইড্রোজেন হচ্ছে অধাতু, কিন্তু তাকে আমি গ্রুপ 1 এ স্থান দিয়েছি। তার একটাই কথা, যাই হোক আমি তোদের সাথেই থাকবো। তো এখন দেখো কেন আসলে ঘটনাটা হচ্ছে, তার তো ইলেকট্রন বিন্যাস করলে 1s1 হয়। এই ইলেকট্রন বিন্যাসটা আসলে কি ক্ষার ধাতুদের সাথে মিলে যায়। আবার তার ইলেকট্রন বিন্যাসটা আমরা দেখি যে এই যে সে কিন্তু একটা ইলেকট্রন চাইলে কি করতে পারে, গ্রহণ করতে পারে। একটা ইলেকট্রন গ্রহণ করে কিন্তু সে নিকটস্থ নিষ্ক্রিয় হিলিয়ামের মতো কিন্তু হইতে পারে। তার মানে ইলেকট্রন বিন্যাসটা হিলিয়ামের মতো হইতে পারে। তার মানে একটা ইলেকট্রন গ্রহণ করে কারা, গ্রহণ করে তো এই যে আমরা ক্লোরিন, তারপরে ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই হ্যালোজেন গুলা, তার তো হ্যালোজেনের সাথেও একটু সম্পর্ক থাকার কথা, কিন্তু তার অধিকাংশ বৈশিষ্ট্য যেহেতু এই একের গ্রুপের মৌলের সাথে মিলে যায়, এই জন্য হাইড্রোজেনকে আমরা কোথায় রাখি, তাকে আমরা ক্ষার ধাতুর সাথে রাখি। কি আর করার, এই হচ্ছে বিষয়। এখন হিলিয়ামের ক্ষেত্রেও দেখো, হিলিয়ামের ক্ষেত্রে আমরা দেখি তাকে গ্রুপ 18-তে রাখা হয়েছে, কিন্তু হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করে দেখো তুমি, সেখানে কি আছে, 1s2, দুটো ইলেকট্রন আছে। তুমি দেখো এই যে ম্যাগনেসিয়াম বলো, বেরিলিয়াম বলো, ক্যালসিয়াম বলো, এদেরও কিন্তু ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে NS2, আর এখানেও আছে কি NS2। তার মানে তার ইলেকট্রন বিন্যাসটা গ্রুপ 2 এর মৌলগুলোর সাথে, মৃৎক্ষার ধাতুর সাথে মিলে যায়, কিন্তু আমরা তাকে রাখছি কোথায়, নিষ্ক্রিয় গ্রুপের সাথে। কারণ সে হচ্ছে নিষ্ক্রিয় মৌল, তার সকল ধর্মই হচ্ছে নিষ্ক্রিয় মৌলের সাথে মিলে, এজন্য তাকে গ্রুপ 18-র মধ্যে রাখা হয়েছে। সো পরীক্ষা আসে যে পর্যায় সারণীর ব্যতিক্রম হিসাবে ব্যতিক্রমতা ব্যাখ্যা করো, তখন হাইড্রোজেন আর হিলিয়ামের অবস্থান দুটাই ব্যাখ্যা করতে হবে। ওকে, এরপরে আমরা আসি, হাইড্রোজেনের অবস্থান আমরা ক্লিয়ার করলাম, হিলিয়ামের অবস্থান ক্লিয়ার করলাম। পর্যায়বৃত্ত ধর্ম পরিচিতি, এখানে কিন্তু অনেকগুলা বিষয় আমরা আলোচনা করছি। তো এখন এই পরিচিতির ক্ষেত্রে কোনটা বৃদ্ধি পাবে কোনটা হ্রাস পাবে আমরা কিন্তু এইখানে দিয়ে দিয়েছি, এটা পড়লেই তুমি সহজে পারবা ইনশাল্লাহ। এরপরে আমরা আরো একটা দেখো, পর্যায় সারণীর প্রয়োজনীয় গ্রুপ ও পর্যায়, এখান থেকে প্রশ্ন হয়ে থাকে। সো ওই যে আমরা দেখি প্রশ্নের মধ্যে ABCD PQR ST WXY এরকম বিভিন্ন প্রতীকী অর্থে দেওয়া থাকে, সেগুলা কিন্তু এই অংশ থেকে খেয়াল করো। দেখছো হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, এই যে এইগুলো থেকেই কিন্তু যা প্রশ্ন হয় এর ভিতর থেকে হয়। সো এটাকে একটু খেয়াল করে রাখবা। এই হচ্ছে গ্রুপ 1 থেকে 18, আর এগুলো হচ্ছে পর্যায়। সুতরাং এইটা মাথায় যদি রাখো, যে কোনো উদ্দীপকের পর্যায়ে যে খণ্ডিত পর্যায় থাকে সেটা তুমি কিন্তু সহজে ধরতে পারবা। ওকে বাচ্চারা, এরপরে দেখি আমরা ধাতব ধর্ম, অধাতব ধর্ম, এটার ব্যাখ্যা যদি আসি। ধাতব ধর্মের ক্ষেত্রে আর অধাতব ধর্মের ক্ষেত্রে আমরা কি জানি, ধাতব ধর্ম হচ্ছে শুধুমাত্র আঘাত করলে শব্দ হয়, উজ্জ্বল হয়, এগুলো আসলে ধাতব ধর্ম না, এগুলাকে আমরা বলি ধাতুর বৈশিষ্ট্য। হ্যাঁ, ধাতুর
ভৌত ধর্ম বলতে পারি বড়জোর, যে কি কি দেখে আমি বলতে পারি এটা ধাতু। বাট আধুনিক যে রসায়ন আমরা যেটা পড়ি সেটা হচ্ছে যে ধাতুগুলো আসলে কি করে, ইলেকট্রন ছেড়ে দিতে পারে। আমরা যে আজকে উদাহরণ পড়ছিলাম বারবার লিথিয়াম পটাশিয়ামের কথা, তাহলে তারা কি করতে পারে, যে 1s2 2s1, তারা তাদের সর্বশেষ শক্তি স্তর থেকে একটা ইলেকট্রন ছেড়ে দিতে পারে। সোডিয়ামের কথা বলি যে 1s2 2s2 2p6 3s1, তাই না, সে একটা ইলেকট্রন ছেড়ে দিতে পারে। এই ইলেকট্রন ছেড়ে দেওয়ার এই ক্ষমতাটাকে আমরা বলছি ধাতব ধর্ম। তো যে মৌলটা যত সহজে ইলেকট্রন ছেড়ে দিতে পারে তার ধাতব ধর্ম তত বেশি। এখান থেকে বোঝা যাচ্ছে কার ধাতব ধর্ম বেশি। একটু লক্ষ্য করো তো বাচ্চারা, ধাতব ধর্ম হচ্ছে এই যে লিথিয়াম দ্বিতীয় শক্তি স্তরের মৌল, তার মানে তার নিউক্লিয়াস থেকে এই ইলেকট্রনটা কিন্তু কাছে আছে। সে যেভাবে কাছে থাকলে ধরে রাখতে পারবে, এই ইলেকট্রনকে কিন্তু আমি সহজে আলাদা করতে পারবো না। কিন্তু দেখো সোডিয়ামের ক্ষেত্রে তারটা কিন্তু তৃতীয় শক্তি স্তরে আছে। তার মানে আমি যদি এইভাবে দেখাই, প্লাস এই প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর ইলেকট্রন এখানে আছে। এই দেখো প্লাস নিউক্লিয়াস সোডিয়ামের ক্ষেত্রে প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, এই হচ্ছে এইখানে আছে ইলেকট্রন। তো দেখো ওই কিন্তু কাছাকাছি আসে। মনে করো তোমার গার্লফ্রেন্ড আছে রাজশাহীতে, এখন সে চান্স পেয়ে চলে গেল চট্টগ্রাম মেডিকেল কলেজে, আর তুমি তো ঘোড়ার ডিম, খালি ওর পিছে পিছে ঘুরছো, তো তোমার কোথাও চান্স হয় না, তুমি রাজশাহীতে আসো। তো ওই যে দূরে চলে গেল, এই দূরে চলে গেলে এরা কিন্তু আরেকজন খাবলা দিয়ে নিয়ে চলে যাবে। এই যে খাবলা দিয়ে নিয়ে চলে গেল, ঈগল পাখি হয়ে তাকে ছো মেরে নিয়ে চলে গেল, যে সহজে নিয়ে চলে যেতে পারবে। আর যদি তুমি তার কাছাকাছি থাকতে পারতা, ধরো তুমিও সেইখানে মেডিকেলে ভর্তি হয়েছো, তাহলে তুমি তার চোখে চোখে রাখতে পারতা, কাছাকাছি থাকবে, তাকে কেউ ছো মেরে নিয়ে যেতে পারবে না। তার মানে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব যত বেশি হবে তাকে নিয়ে যাওয়া তত সহজ। ফলে তা আমি বলতে পারি তার ধাতব ধর্ম তত বেশি। যত সহজে নিয়ে যাওয়া যায় তার ধাতব ধর্ম তত বেশি, এটা খেয়াল রাখবো। তাহলে উপর থেকে নিচের দিকে যদি যাই, তাহলে ধাতব ধর্ম কি বৃদ্ধি পাচ্ছে নাকি হ্রাস পাচ্ছে? ডেফিনেটলি বৃদ্ধি পাচ্ছে। আর একই পর্যায়ে বাম থেকে যদি ডানে যাই, তাহলে ধাতব ধর্ম কি হবে, হ্রাস পাবে। কেন হ্রাস পাবে লক্ষ্য করো, লিথিয়ামের পরের মৌলটা কি, বেরিলিয়াম, তারপরে কি লিথিয়াম, বেরিলিয়াম, তারপরে হচ্ছে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। আমি যতই বাম থেকে ডানে যাই পরমাণুর আকারটা তো হ্রাস পাচ্ছে। তার মানে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনটা কিন্তু কাছাকাছি চলে আসতেছে নিউক্লিয়াসের, ফলে আকর্ষণ শক্তি বেশি হচ্ছে, তাকে নিয়ে যাওয়া কঠিন। তো সহজে যদি সেই ইলেকট্রন ছাড়তে না পারে তাহলে তো তার ধাতব ধর্ম কম হয়ে যাবে। এই কারণে আমরা বলছি একই পর্যায়ে ধাতব ধর্মটা হচ্ছে হ্রাস পায়, কিন্তু একই গ্রুপে উপর থেকে নিচে ধাতব ধর্ম বৃদ্ধি পায়। এই জিনিসটা আমরা খেয়াল রাখবো। আমরা এটা পড়ছি ধাতব ধর্মের ক্ষেত্রে, এবং ধাতব ধর্ম জিনিসটাকে বুঝলাম। এবার আসি অধাতব ধর্ম। অধাতব ধর্ম মানে ওই বৈশিষ্ট্যগুলাকে ধর্ম বলল না, মূলত অধাতব ধর্মের কথার অর্থই হচ্ছে আমি কত সহজে ইলেকট্রনটা এখানে গ্রহণ করতে পারছি, তাই না, ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা। তো ইলেকট্রন গ্রহণ করার প্রবণতার ক্ষেত্রে একটু লক্ষ্য করি আমরা, যত তুমি বাম থেকে ডানে যাবা আকারটা তো আমার কমতেছে, আকারটা কমতেছে। আর যেহেতু আকার কমতেছে, নিউক্লিয়াসটা সর্বশেষ শক্তি স্তরের কাছাকাছি আসতেছে, ফলে ইলেকট্রনটাকে গ্রহণ করার প্রবণতা কিন্তু তার বেশি হবে। ফলে অধাতব ধর্মের ক্ষেত্রে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে অধাতব ধর্ম বৃদ্ধি পায়, এবং উপর থেকে নিচে যদি যাও তাহলে সে ইলেকট্রন যেহেতু শক্তি স্তর বৃদ্ধি পাচ্ছে, আকার বড় হচ্ছে, ফলে তো দূরে যাচ্ছে, তাহলে তো ওইটাকে পাওয়া খুব কঠিন রে ভাই, খুবই রেয়ার কেস, তাই না। তাহলে উপর থেকে নিচে গেলে অধাতব ধর্ম আমার হ্রাস পাবে। এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে। এরপরে দেখো বাচ্চারা, উপধাতু বা অর্ধধাতুর বিষয় আসছে। তো এগুলোর সংজ্ঞা খেয়াল করো। এটা আমরা যাচ্ছি অর্ধধাতু, কখনো মানে ওয়ান টাইপ অফ হিজড়ার কথা বলতে পারি, আমি তাদেরকে ছোট করে বলছি না। মূলত হচ্ছে মানুষ আসলে দুই ধরনের, একটা হচ্ছে পুরুষ আর একটা হচ্ছে নারী। সুতরাং বাকি কেউ থাকলে আল্লাহর দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে বা অন্যান্য ধর্ম যদি আমরা দেখি, শুধু মানুষ দুই রকম। সুতরাং আমরা আর বাহিরে যা দেখানো হয় বা দেখি সেখানে নিশ্চিত হয় মানসিক সমস্যা অথবা শারীরিক সমস্যা। যদি শারীরিক সমস্যা হয় সেটাকেও চিকিৎসার মাধ্যমে দূর করা যায়, মানসিক সমস্যা হলেও ঠিক করা যায়। কিন্তু এই মানসিক এবং শারীরিক ত্রুটি ছাড়াও যদি অন্য কোনো ত্রুটি থাকে, বুঝতে হবে, আমাদেরকে সাবধান থাকতে হবে। ওকে,
এখন দেখি আমরা কিভাবে অপধাতু মনে রাখার ছন্দ এখানে দেওয়া আছে, শিখে নাও। এরপর দেখো পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ। তাহলে পারমাণবিক মানে পরমাণুর আকারটা মূলত নির্ধারিত হয় পারমাণবিক ব্যাসার্ধের সাহায্যে। তো সেটা কি? সেটা হচ্ছে জাস্ট সংজ্ঞাটা দেখো, নিউক্লিয়াসের কেন্দ্র থেকে একদম পুরাটা এখানে লেখা আছে। সর্বশেষ শক্তিস্তর দূরত্বকে আমরা বলছি আকার বা পারমাণবিক ব্যাসার্ধ। এখন একই পর্যায়ে গেলে বাম থেকে যদি ডাইনে যাই তাহলে কি হবে, আর উপর থেকে নিচে গেলে কি হবে? দেখো, আমি যদি বাম থেকে ডানে যাই আমার কিন্তু শক্তিস্তর সেম থাকতেছে। যেমন আমি দ্বিতীয় পর্যায়ের মৌলগুলোর কথা বলি, কিন্তু সবার দ্বিতীয় পর্যায়ের মৌল তাহলে কি কি আছে? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, ব্লা ব্লা ব্লা, সবাই কিন্তু নিউক্লিয়াস একটা শক্তিস্তর, দুইটা শক্তিস্তর, কিন্তু সবার কিন্তু সেম শক্তিস্তর। তুমি যদি তৃতীয় পর্যায়ের মৌলের কথা ভাবো, তৃতীয় পর্যায়ে যত মৌল আছে সবার শক্তিস্তর কিন্তু সেম, তিনটা। যে যে পর্যায়ের তার শক্তিস্তর কিন্তু ততগুলা হবে। তো এখন আমার একই পর্যায়ে বাম থেকে যতই ডাইনে যাই আমার কিন্তু শক্তিস্তর সেমই আছে। জাস্ট কি হচ্ছে, আমার সর্বশেষ যে শক্তিস্তরে লিথিয়ামের ক্ষেত্রে একটা ইলেকট্রন, বেরিলিয়ামের ক্ষেত্রে দুইটা, বোরনের ক্ষেত্রে তিনটা, তারপর হচ্ছে কার্বনের ক্ষেত্রে চারটা, এভাবে কিন্তু শক্তিস্তর সেম থাকতেছে, কিন্তু সর্বশেষ শক্তিস্তরে একটা করে ইলেকট্রন বাড়ছে। আর ইলেকট্রন বাড়লে আমার প্রোটনও তো বাড়তেছে, প্রোটন বাড়বে না? কারণ একটা সার্বিকভাবে একটা পরমাণু কি হয়, আধান নিরপেক্ষ হয়, অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকবে নিউক্লিয়াসে ততটা প্রোটন থাকবে। তাহলে আমার ইলেকট্রন যদি বাড়ে প্রোটনও বাড়ছে, তার মানে আমার ধনাত্মক আধান বাড়ছে, এদিকে ঋণাত্মক আয়নের মানটাও বাড়ছে। এই দুইটা আধানের যে আকর্ষণটা কি বাড়বে না? বাড়লে আকারটা কি হয়ে যাবে? আকারটা ছোট হয়ে যাবে। এই কারণে বলা হয় একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আকার হ্রাস পায়। আবার একই গ্রুপে উপর থেকে যদি নিচে আসি, তুমি দেখো এই যে একটা করে নতুন শক্তিস্তর যুক্ত হচ্ছে, কারণ ঠিক তৃতীয় পর্যায়ের উপরে কি আছে? দ্বিতীয় পর্যায়। দ্বিতীয় পর্যায় মানে হচ্ছে তৃতীয় দুইটা শক্তিস্তর, তৃতীয় পর্যায় মানে তিনটা শক্তিস্তর। এখন এই স্তর বৃদ্ধি পাচ্ছে, এখন ইলেকট্রন সংখ্যাও তো বাড়ছে, কিন্তু ইলেকট্রন সংখ্যা বাড়লেও ওই নিউক্লিয়াস কর্তৃক এদের যে আকর্ষণটা হয়, একটা শক্তি স্তর বাড়ার কারণে সে আকর্ষণের কারণে যে দূরত্ব কমার কথা, শক্তি স্তর বাড়ার কারণে দূরত্বটা আরো বেশি থাকে। এই কারণে একই গ্রুপ উপর থেকে নিচে আকার বৃদ্ধি পায়। এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখা দরকার। পরীক্ষা আসে আয়নিক ব্যাসার্ধ। তো আয়নিক ব্যাসার্ধ মানে কি? আয়নের ব্যাসার্ধ, সেটা ক্যাটায়নিক ব্যাসার্ধ হতে পারে, সেটা অ্যানায়নিক ব্যাসার্ধ হতে হবে। তো এই দুটো টেকনিক খেয়াল রেখো। ক্যাটায়নের আকার মূল পরমাণু থেকে ছোট হয়, যেমন সোডিয়ামের আকার বড় হবে নাকি সোডিয়াম প্লাস আয়নের আকার বড় হবে। আমরা খুব সহজেই বুঝতে পারছি, এখানে তিনটা শক্তি স্তর, এখানে একটা ইলেকট্রন ছেড়ে দেওয়ার কারণে তার কিন্তু দ্বিতীয় শক্তি স্তরে চলে আসলো। ইলেকট্রন বিন্যাস করে দেখো। অ্যানায়নের ক্ষেত্রে খেয়াল রাখবো যে ক্লোরিন এর ক্লোরাইড আয়নের আকারটা হচ্ছে ক্লোরিনের চেয়ে বড়। দেখো অ্যানায়নের আকার মূল পরমাণুর আকারের চেয়ে বড় হয়। এখানে একটা প্রশ্ন, ইলেকট্রন তো এখানে সে গ্রহণ করলে তো ইলেকট্রন গুলার মধ্যে প্রোটনের সাথে অর্থাৎ নিউক্লিয়াসের সাথে আকর্ষণের কারণে আকার ছোট হয়ে যাওয়ার কথা, কিন্তু ছোট হচ্ছে না, কারণ এখানে সর্বশেষ শক্তি স্তরের যে 8টি ইলেকট্রন থাকে, অর্থাৎ অষ্টক পূর্ণ ইলেকট্রন গুলা, তারা পরস্পরকে কি করে? বিকর্ষণ করার কারণে আকারটা তখন বড় হয়ে যায়। এইটা কিন্তু অনেকেই ব্যাখ্যা করতে পারছে না পরীক্ষার হলে, খুব সাবধানে ব্যাখ্যা করবা। থ্যাংক ইউ। এরপরে যদি আমরা দেখি আয়নীকরণ শক্তি, তো আয়নীকরণ শক্তির সংজ্ঞাটা এখানে দেওয়া আছে, খুব চমৎকার ভাবে পড়তে হবে। দেখো খেয়াল দেখো, এক মোল বিচ্ছিন্ন পরমাণুর একটি করে একে গ্যাসীয় বিচ্ছিন্ন এক মোল ধনাত্মক আয়নে, তার মানে আমি ইলেকট্রন সরাইলাম, এক মোল ইলেকট্রন সরাবো, এক মোল পরমাণু থেকে এক মোল ইলেকট্রন সরাবো, এক মোল ধনাত্মক আয়নে পরিণত করব, তখন যে শক্তির প্রয়োজন হয় তাকে সেই মৌলের আয়নীকরণ শক্তি। তো সিকোয়েন্সটা খেয়াল করো, পরমাণু থেকে ইলেকট্রন সরাবা, ধনাত্মক আয়নে পরিণত হবে, এক মোল পরমাণু সরাবে এক মোল ইলেকট্রন, তৈরি হবে এক মোল ধনাত্মক আয়ন। তো এখন দেখো আয়নীকরণ শক্তি, তো এখানে বলছে ম্যাগনেসিয়াম 2+ গঠন হলেও সোডিয়াম প্লাস গঠন হয় না, কেন? এটার কারণ হচ্ছে আয়নীকরণ শক্তি। কিভাবে? দেখো আমি সোডিয়ামের ক্ষেত্রে আসি, তাহলে তার সর্বশেষ শক্তি স্তরে আমার ইলেকট্রন থাকে কয়টা বাবারা? একটা ইলেকট্রন থাকে। তাহলে এই একটা ইলেকট্রনকে আমি সরিয়ে নিতে পারি সহজেই
তাহলে সরিয়ে নিলে সে তৈরি হবে সোডিয়াম প্লাস আয়ন 1s2 2s2 2p6 3s0। এখানে কিন্তু আর ইলেকট্রন নাই, তাহলে এই হচ্ছে আমার জিনিসটা। তাহলে 3s থেকে ইলেকট্রন কিন্তু চলে গেল। তো এখন আমি যখন দেখি এটা তো নিয়নের মতো হয়ে গেল। কার মতো হয়ে গেল? আমার মতো হয়ে গেল, নিয়নের ইলেকট্রন বিন্যাসের মতো হয়ে গেল। তো হওয়ার পরে এটা তো একটু স্থিতিশীল আছে। এই স্থিতিশীল যদি কেউ থাকে, সেখান থেকে আরেকটা ইলেকট্রন সরিয়ে নিতে অনেক বেশি শক্তির প্রয়োজন হচ্ছে। তাহলে এটা তো স্থিতিশীল হয়ে গেল, সে বন্ধ করছে না, এটা তো স্থিতিশীল হয়ে গেল। এখন স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস ভেঙে ইলেকট্রন সরিয়ে নিতে আরো বেশি শক্তির প্রয়োজন হয়, অর্থাৎ আয়নীকরণ শক্তির মান অনেক হয়। এই অনেক যদি দিতে হয় সেটা তো সহজে পাওয়া যায় না। ফলে সোডিয়াম প্লাস থেকে আর তখন সোডিয়াম প্লাস আয়ন 2+ আয়ন তৈরি হয় না। এরপর দেখো ম্যাগনেসিয়াম গঠন হলে তো ম্যাগনেসিয়াম 2+ তো গঠিত হবেই, কারণ ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 1s2 2s2 2p6 3s2 এই প্রথমে কিন্তু একটা সরিয়ে কিন্তু ম্যাগনেসিয়াম প্লাস আয়ন হয়েছে এবং সেটা কিন্তু অনেক বেশি শক্তি লাগছে। কিন্তু এখন আছে তো একটা, যখন ম্যাগনেসিয়াম প্লাস বলছে এখানে 3 আছে, কয়টা আছে? একটা। তাহলে এই একটা সরানো তার জন্য সহজ হয়ে গেল। ফলে ম্যাগনেসিয়াম 2+ আয়ন গঠিত হয়। কিন্তু 2+ আয়ন গঠনের পরে রে ভাই, এই যে নিয়নের মতো আরেকটা হয়ে যায়, হ্যাঁ, এরপরে 3+ করতে তার খবর হয়ে যায়, সে কিন্তু 3+ আয়ন তৈরি করে না। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো আমরা মূলত দেখাবো যে সে 2+ আয়ন গঠিত হচ্ছে, কিন্তু সোডিয়াম কেন হচ্ছে না সেই ব্যাখ্যাটা আমরা করব। এরপরে দেখো এই ব্যাখ্যাগুলো সেম, কার বেশি কার কম। এই যে এখানে একটা বেরিলিয়াম, এটা একটা ব্যতিক্রম আছে। বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বোরন হচ্ছে বেশি কেন? এই ব্যতিক্রমগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। বেরিলিয়ামের ক্ষেত্রে দেখো 4 1s2 2s2, আর বোরনের ক্ষেত্রে দেখো বোরন হচ্ছে 5 1s2 2s2 2p1। তো আমরা জানি কোন একটা ইলেকট্রন বিন্যাসে যদি ইলেকট্রন দ্বারা অরবিটাল যখন পূর্ণ হয়, সেটা যদি অর্ধপূর্ণ হয় অথবা সম্পূর্ণরূপে পূর্ণ হয়, তাহলে সেটা বেশি স্থিতিশীল হয়। আর সেই স্থিতিশীল বিন্যাস থেকে ইলেকট্রন সরিয়ে নিতে যে শক্তি লাগে সেটাকে আমরা কিন্তু বলছি আয়নীকরণ শক্তি, সেটা তখন বেশি হবে। তাহলে লক্ষ্য করো এই 2s এটা কিন্তু পূর্ণ হয়ে আছে, আর এখানে 2p না অর্ধপূর্ণ না সম্পূর্ণরূপে পূর্ণ। তার মানে বোরনের চেয়ে বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটা অধিক স্থিতিশীল হয়ে আছে। এই কারণে এটার আয়নীকরণ শক্তির মান বোরনের চেয়ে বেশি, রাইট? এরকম আরো কিছু ব্যতিক্রম আছে, যেমন নাইট্রোজেন দেখো 7 অক্সিজেন 8, তাহলে 1s2 2s2 2p3, এখানে 1s2 2s2 2p4। তাহলে দেখো এটা কিন্তু অর্ধপূর্ণ হয়ে আছে, তার মানে এটা বেশি স্থিতিশীল। তার মানে নাইট্রোজেন হচ্ছে আমার আয়নীকরণ শক্তি অক্সিজেনের চেয়ে বেশি। এই ব্যতিক্রমগুলো কিন্তু আমাদের নাই। কিন্তু যেহেতু আমরা 3 নম্বর অধ্যায়ে স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস এটার কারণে ব্যতিক্রম হয় সেটা পড়ছি, তোমার এই অধ্যায়ে কিন্তু পরীক্ষার প্রশ্নে এটা দিয়ে দিতে পারে। সুতরাং কেউ বলতে পারবে না বইয়ে তো নাই, কেন দিল? কারণ কেন দেওয়ার অর্থ হচ্ছে আরেক অধ্যায়ের সাথে এটা কিন্তু সম্পর্ক আছে। ঠিক একইভাবে খেয়াল করো আমাদের আরো কোথায় কোথায় ব্যতিক্রম আছে আয়নীকরণে। সেই ব্যতিক্রমগুলো হচ্ছে ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়ামের মধ্যে একটা ব্যতিক্রম ঘটে। আরেকটা ব্যতিক্রম হচ্ছে আমার, সেটা হচ্ছে ফসফরাস এবং সালফারের মধ্যে কিন্তু একটা ব্যতিক্রম হয়। সো অনেক জায়গায় আমরা অনেক এয়ারটেক ভাইয়াদের ভিডিওতেও কিন্তু শুধু বেরিলিয়াম বোরন নাইট্রোজেন অক্সিজেন দেখি, বাট এই দুটাও কিন্তু মিসিং হয়ে যায়। যারা দিচ্ছে আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। তো আজকের পর থেকে খেয়াল রাখবা 9 10-এ যারা আছে বা ইন্টারমিডিয়েটে যারা আছে, এই ব্যতিক্রমগুলো আমাদেরকে অবশ্যই চেক আউট করে যেতে হবে। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবা, আমরা আছি তোমাদের সাথে। এরপরে দেখি আমরা, ওকে, ইলেকট্রন আসক্তি। তো ইলেকট্রন আসক্তি মূলত হচ্ছে পুরাটাই আয়নীকরণ শক্তির যে সঙ্গে তার বিপরীত। আয়নীকরণ শক্তিটা ছিল সর্বশেষ শক্তি স্তর থেকে ইলেকট্রন সরাই নিলাম, ধনাত্মক আয়নে পরিণত করলাম। এখন কিন্তু সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আনবো, ঋণাত্মক আয়ন তৈরি হবো, সেই জিনিসটা কিন্তু এখানে বলা হয়েছে। সো এখানে একটা ব্যতিক্রম হচ্ছে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের চেয়ে বেশি কেন? এটা প্রায় সময় আমরা দেখি বিভিন্ন স্কুলের পরীক্ষাতেও আসছে এবং আমাদের বোর্ডেও কিন্তু আসার সম্ভাবনা আছে। তো ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের চেয়ে বেশি কেন? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এইটা তোমরা কে কে পারো জানো আমাদেরকে অবশ্যই জানাবা। আর যারা জানি না তারা যারা আমাকে
আলাদাভাবে নক দেবে, আমি তাদেরকে কিভাবে প্রশ্নটা লিখতে হয় গুছিয়ে প্রয়োজনে 10 মিনিট 20 মিনিটের একটা ক্লাস আলাদাভাবে নিব, তোমরা আমার জন্য ওয়েট করো। এরপর তড়িৎ ঋণাত্মকতা। ভাই তড়িৎ ঋণাত্মকতা, এই যে ঋণাত্মকতা এখানে তা আছে, আরে ভাই ক্ষমতার মধ্যেও তা আছে, তার মানে এটা হচ্ছে এক ধরনের ক্ষমতা। কি ক্ষমতা? এই যে ইলেকট্রন শেয়ার করলাম, সেই ইলেকট্রন শেয়ার করলাম, আমি একটা ইলেকট্রন দিলাম, ওই আরেকটা ইলেকট্রন দিয়ে আমরা একটা ইলেকট্রন শেয়ার করলাম। এখন এই শেয়ার কিন্তু ইলেকট্রন যুগলের প্রতি এরও আকর্ষণ আছে, এরও আকর্ষণ আছে। এই যে আকর্ষণটা আছে, এই আকর্ষণ করার ক্ষমতাকেই আমরা বলতেছি তড়িৎ ঋণাত্মকতা। এখন যার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, অর্থাৎ আকর্ষণ বেশি, ইলেকট্রনগুলা তখন তার কাছাকাছি চলে আসে, আর অপর দিকে ইলেকট্রনগুলা একটু দূরে চায় অপর পরমাণু থেকে। কাছাকাছি আসলে তখন এই পাশে একটা আংশিক ঋণাত্মক চার্জের সৃষ্টি হয়, আর এই পাশে আংশিক ধনাত্মক চার্জের সৃষ্টি হয়। তখন যে মৌলটা তৈরি হয় এগুলাকে আমরা বলি যে পোলার অণু, ডাইপোল, এরকম বিভিন্ন নামকরণ করে থাকি, পঞ্চম অধ্যায়ে আমরা দেখবো। তো মূল জায়গাটা আমরা দেখালাম। এখন তড়িৎ ঋণাত্মকতার মান এখানে কয়েকটা দেওয়া হয়েছে, তো এগুলো তোমরা চেক করে রাখতে পারো। আর কিছু ট্রিক্স আছে, আমাকে জানাইলে আমি দেখাবো ইনশাল্লাহ। এরপরে আসি বিভিন্ন গ্রুপের মৌলগুলোর বিশেষ নাম। তো ক্ষার ধাতু সম্পর্কে আমরা জানি কোন গ্রুপের পরীক্ষা আসবে। মৃৎক্ষার ধাতু গ্রুপ 1, এটা গ্রুপ 1, এটা গ্রুপ 2, হ্যালোজেন গ্রুপ 17, মুদ্রা ধাতু গ্রুপ 11 এর মৌলগুলাকে আমরা মুদ্রা ধাতু বলি, তাই না? তো আমরা কি কি কথা ছিল, কথা ছিল আসবে। দেখো এই যে কপার ছিল, সিলভার আসবে মানে কি গোল্ড। এই যে মুদ্রা ধাতুগুলো আমরা মনে রাখতে পারি। নিষ্ক্রিয় গ্যাস তো আমরা জানি গ্রুপ 18 এর মৌলগুলা। সো এগুলার কিন্তু কিছু ছোট ছোট প্রশ্ন পরীক্ষায় আসে, অবশ্যই ভালো করে পড়ে রাখবা। একই গ্রুপের মৌল একই ধর্ম দেখায়, ওয়াও চমৎকার, 100%। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং এই ব্যাখ্যাটা কিন্তু পরীক্ষায় আসে। সেই ক্ষেত্রে আমরা দেখাবো কিভাবে একই গ্রুপের মৌল একই ধর্ম দেখায়। যেমন আমরা ফ্লোরিন বলি, ক্লোরিন বলি, ব্রোমিন বলি, আয়োডিন বলি, এরা সবাই কিন্তু একই গ্রুপের মৌল, এবং এরা সবাই কিন্তু দ্বিপরমাণুক গ্যাস। এরা সবাই কি গ্যাসীয় পদার্থ, দ্বিপরমাণুক গ্যাসীয় পদার্থ। আজকে এই রিঅ্যাকশনটা ভালো করে বোঝো। যখন কোনো একটা গ্যাস হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে, এরা সবাই কিন্তু একই গ্রুপের মৌল। তাহলে এরা যে একই রকম ভাবে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করছে, তুমি পরীক্ষার খাতায় এইভাবেই লিখবা, এরা সবাই একই রকম ভাবে হাইড্রোজেন গ্যাসের সাথে রিঅ্যাকশন করছে, এবং পরীক্ষার খাতায় এই রিঅ্যাকশনটা দেখাবা, এবং তৈরি হবে কি, এইখানেই হচ্ছে পার্থক্য। যেহেতু এটাও গ্যাস এটাও গ্যাস, আর তৈরি করছে হাইড্রোফ্লোরাইড গ্যাস। এটা কিন্তু হাইড্রোফ্লোরাইড গ্যাস, আমি কিন্তু হাইড্রোফ্লোরিক বলি নাই, হাইড্রোফ্লোরিক এটা হচ্ছে অ্যাসিডের নামকরণের ক্ষেত্রে উচ্চারণ করা হয়। ঠিক একইভাবে হাইড্রোক্লোরাইড গ্যাস, হাইড্রোক্লোরাইড গ্যাস, হাইড্রোক্লোরাইড, এই দেখো হাইড্রোক্লোরাইড, এটা ফ্লোরাইড, এটা হচ্ছে ব্রোমাইড, এটা হচ্ছে ব্রোমাইড, আর এটা হচ্ছে ঝুলে ঝুলে চলে গেছি রে, ঝুলে 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 হাইড্রো আয়োডাইড গ্যাস। দেখো এই যে একটা গ্যাস, আমাদের হ্যালোজেন তারা কিভাবে তৈরি করলো। এখন এইটা কখন অ্যাসিড হবে? এই হাইড্রোফ্লোরাইড যে গ্যাসটা ঠিক একই গ্রুপের অন্য মৌলের যে অ্যাসিডিক যে গ্যাসটা ছিল, হাইড্রোক্লোরিক গ্যাস, আমি দুটাই যদি দেই, এরা পানিতে দ্রবীভূত হয়ে কিন্তু তখন এটা কিন্তু লিকুইড, এটা কি লিকুইড। এভাবে কিন্তু ভৌত অবস্থাগুলো কিন্তু চিহ্নিত করতে হবে, তখন তারা কিন্তু হাইড্রোফ্লোরিক। এইখানে আমরা লিখি অ্যাকিউ, অ্যাকিউ মানে জলীয় দ্রবণ, অর্থাৎ পানির মধ্যে তাকে দ্রবণ ডুবিয়ে দ্রবণ তৈরি করা হয়েছে। এইখানে কিন্তু আমরা বলি হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই তখনই সে অ্যাসিড হয় যখন সে পানিতে দ্রবীভূত হয়। পানি ছাড়া অ্যাসিড তার ধর্ম দেখাইতে পারে না। তাহলে দেখো একই গ্রুপের মৌলগুলা একইভাবে যে আমরা বিক্রিয়া করছে, একইভাবে পানিতে সেই যৌগগুলা, একই গ্রুপের যৌগগুলা পানিতে একই রকম ভাবে দ্রবীভূত হচ্ছে, একই রকম ভাবে বৈশিষ্ট্যগুলো দেখাচ্ছে। তারপরে দেখো এই যে আমরা হাইড্রোফ্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এরাই কিন্তু আমাদের বিভিন্ন অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে, বিভিন্ন ক্ষারের সাথে রিঅ্যাকশন করে, অ্যাসিড না এটা ক্ষারের সাথে রিঅ্যাকশন করে। তো এই ক্ষারের সাথে রিঅ্যাকশন করে তখন লবণ পানি তৈরি করে, সেই বিক্রিয়াগুলা কিন্তু এবার তুমি ধারাবাহিকভাবে দেখাবা। তো আমাদের যে ঝামেলাটা ছিল কখন HFG হয় আর কখন HFAQ হয়, কেন হয়, আমি শুধু সেই জায়গাটা দেখালাম। বাকি রিঅ্যাকশনগুলো আমরা পারি, কেউ না পারলেও আমাকে জানাবা। তো এখান থেকে আমরা ব্যাখ্যা করতে পারি এরা সবাই একই রকম
দেখাচ্ছে। এবার কিছু শর্ট কোশ্চেন এখানে তোমাদের পরীক্ষায় থাকতে পারে, সম্ভাব্য শর্ট কোশ্চেন গুলো এখানে দেওয়া আছে, সেটা দেখে নিবা। এবং এমসিকিউ গুলো এখানে আমরা দিয়ে দিয়েছি যে প্র্যাকটিস করার জন্য তোমাদেরকে এমসিকিউ গুলো প্র্যাকটিস করে তোমরা কোনটার আনসার কি হবে আমাদেরকে জানাবা। জানাইলে আমরা যেটা করবো, 2টা এমসিকিউ অর্থাৎ 20টা দেওয়া হয়েছে টোটাল, সেগুলো আমাদেরকে জানাবা। জানাইলে আমরা সঠিক আনসার গুলো তোমাদেরকে আবার জানাই দেবো। এবার সিকিউ কোশ্চেনটার ক্ষেত্রে আসো। তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে সংজ্ঞা আমরা জানি। ফ্লোরিন থেকে ক্লোরিন ইলেকট্রন আসক্তি বেশি কেন ব্যাখ্যা করো, এটা তোমাদের কাছে হোমওয়ার্ক দিয়েছি। এখন দেখি আমরা গ এবং ঘ এর ক্ষেত্রে। তো এইখানে দেখো, কি গ্রিনটা দিব নাকি সাদাটা দিব? সাদাটা দিলে হবে না? সাদা দিলে তো হবে, ঠিক আছে না? যাবো। তো এখন দেখো, প্রথম গরুর গ প্রশ্নটা, এক্স ওয়াই এবং জেড মৌল তিনটার ইলেকট্রন আসক্তির ক্রম ব্যাখ্যা করো। এক্স ওয়াই জেড, এই হচ্ছে এক্স, এই দেখো আবার কালি এটা এখানে চেঞ্জ করে দিচ্ছি, এই হচ্ছে আমার এক্স, এই হচ্ছে ওয়াই, এই হচ্ছে জেড। তাহলে এই মৌলগুলো আমরা কিভাবে বুঝবো? ম্যাগনেসিয়ামের আগে কে থাকে? ম্যাগনেসিয়ামের আগে কে থাকে বাচ্চারা? সোডিয়াম থাকে। তাহলে এক্স মানে হচ্ছে সোডিয়াম, ওয়াই ম্যাগনেসিয়ামের পরে কে থাকে? অ্যালুমিনিয়াম থাকে। তাহলে ওই অ্যালুমিনিয়াম হচ্ছে আমার ওয়াই। এবং জেড, এই যে হিলিয়াম, তারপর হচ্ছে নিয়ন, তারপর হচ্ছে এখানে আর্গন। তাহলে আর্গনের আগে কে আছে ভাই? আর্গনের আগে আছে আমাদের ক্লোরিন, এই ক্লোরিনটা হচ্ছে আমার জেড। তো আমাদেরকে যখন বলছে যে ইলেকট্রন আসক্তির ক্রম ব্যাখ্যা করো, তোমাকে কিন্তু আগে ইলেকট্রন বিন্যাস করতে হবে। ইলেকট্রন বিন্যাস করে তুমি দেখাবা যে এরা হচ্ছে সবাই একই পর্যায়ের মৌল, এটা তোমাকে দেখাইতে হবে, কিন্তু তারা ভিন্ন ভিন্ন গ্রুপের। এরপরে দেখাবা তুমি যেহেতু একই পর্যায়ের মৌল, এবং বাম দিক থেকে ডান দিকে গেলে আমরা জানি যে ইলেকট্রন আসক্তির মান কি হয়? বৃদ্ধি পায়। এর কারণ কি? আকারটা ছোট হয়। এইভাবে তোমাকে আকার দিয়ে কিন্তু ব্যাখ্যা করতে হবে ধর্ম। যেহেতু একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আকারটা ছোট হয়, এই ছোট হওয়ার ব্যাখ্যাটা দিয়ে দেন তুমি বলবা তিনটির ইলেকট্রন আসক্তির ক্রম। তাহলে আসলে সঠিক ক্রমটা কি হবে? সঠিক ক্রমটা হবে এক্স, তার চেয়ে বেশি হচ্ছে ওয়াই, তার চেয়ে বেশি হচ্ছে জেড। অর্থাৎ ইলেকট্রন আসক্তি বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়। এক্স এবং জেড মৌল দুইটি উভয় অত্যন্ত সক্রিয় মৌল, কিন্তু তাদের সক্রিয়তার কারণ ভিন্ন। বিশ্লেষণ করো এক্স এবং জেড। তাহলে এখন এক্স আর জেড মানে সোডিয়ামের কথা বলা হচ্ছে, আর জেড মানে ক্লোরিনের কথা বলছে। উভয়ই কিন্তু সক্রিয়। সক্রিয় মানে কি? তারা সহজে ইলেকট্রন ছেড়ে দিতে পারে অথবা সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে। সোডিয়ামের সর্বশেষে আছে মাত্র একটা ইলেকট্রন। ইলেকট্রন বিন্যাস করে দেখাতে হবে। একটা ইলেকট্রন সে সহজে ছেড়ে দেয়, এবং সহজে যেহেতু ছেড়ে দেয়, তার মানে সে খুব সহজে একটা যৌগ গঠন করে, একটা আয়নিক যৌগ গঠন করতে পারে। সো এই জায়গা থেকে আমরা বলতে পারি তার সক্রিয়তার কারণ হচ্ছে আয়নীকরণ শক্তির মান খুবই কম, সহজে আয়নে পরিণত হইতে পারে, এই একটা কারণ আয়নীকরণ শক্তি। ক্লোরিনের ক্ষেত্রে দেখো, তার সর্বশেষে থাকে 7টি ইলেকট্রন, ফলে তার আর একটা ইলেকট্রন লাগে অষ্টক পূরণের জন্য, এবং সে একটা ইলেকট্রন সে সহজে গ্রহণ করতে পারে। কারণ যে অনেক কষ্ট করে 7 নম্বর ধাপ পূরণ করছে, আর একটা ইলেকট্রন গ্রহণ করতে তার জন্য কোনো কঠিন বিষয় না। অর্থাৎ তার সহজে যেহেতু ইলেকট্রন গ্রহণ করতে পারে, তার মানে তার ইলেকট্রন আসক্তির মান অনেক বেশি। তাহলে এই বেশি হওয়ার কারণেও কিন্তু সে সহজে ঋণাত্মক আয়নে পরিণত হয়, এবং সে খুবই সক্রিয় হয়, দ্রুত আরেকটা ধনাত্মক আয়নের সাথে যুক্ত হতে পারে, অথবা সে আরেকটা সমযোজী যৌগ কারোর সাথে শেয়ার করতে পারে একটা ইলেকট্রন। তো এখানে একটু খেয়াল করো, এদের সক্রিয়তার কারণ, এরা দুজনেই সক্রিয়। এইটার সক্রিয়তার কারণ হচ্ছে আয়নীকরণ শক্তির মান কম, সহজে আয়নে পরিণত হতে পারে। এটার ইলেকট্রন আসক্তির মান অনেক বেশি, সহজে আমরা কি করতে পারি? তাকে ঋণাত্মক আয়নে পরিণত করতে পারি। এটা খেয়াল রাখবো। এই হচ্ছে একটা সিকিউ আমি দেখালাম। এই দুইটা আছে খুবই ইম্পর্টেন্ট, আশা করছি তোমরা দুইটাই কমন পাবা। এরপরে এখানে নিউটনের অষ্টক সূত্র, আয়রনের গ্রুপ পর্যায়ে আমরা দেখাইছি। পর্যায় সারণীতে এ মৌলের অবস্থান ইলেকট্রন বিন্যাসের সাহায্যে নির্ণয় করো। এ মৌলটা হচ্ছে 23, এটা তোমরা করো, আমাদের আজকে লেকচারের কনসেপ্টের মধ্যে ক্লিয়ার করা আছে কিভাবে পর্যায় গ্রুপ নির্ণয় করতে হয়। বি ও সি মৌল দুইটির ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম। এই যে ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম, সেটা আমরা দেখাবো। প্রথমে দেখাবো 24 ইলেকট্রন বিন্যাস করলে কি হচ্ছে, তোমরা ডিটেলসটা লিখবা। লিখে আমি শেষের অংশটা শুধু দেখাই দিচ্ছি। 3D 4S কেমন হওয়ার কথা ছিল, এই দুটো পূর্ণ হয়ে
এরপরে এখানে দেখো 18টা মৌল আছে আর্গনের, আর্গন 18 দিয়ে 20, 20 আর 4 24 এরকম হওয়ার কথা ছিল। তোমরা এটা লিখবা এরকম হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু ডি অরবিটালটি যদি অর্ধপূর্ণ থাকে, অধিক স্থিতিশীল হয়, এই অধিক স্থিতিশীল হওয়ার জন্য তখন চতুর্থ শক্তি স্তর থেকে একটা ইলেকট্রন আগের শক্তি স্তর অর্থাৎ 3d অরবিটালে ইলেকট্রনটা চলে আসে। তখন আমাদের সঠিক যে ইলেকট্রন B24, মানে এটা ক্রোমিয়ামের, তুমি ক্রোমিয়াম চাইলে ক্রোমিয়াম দিয়ে লিখতে পারো। তখন আর্গন, আর্গন না লিখে তুমি পুরোটাই লিখো। তারপর হচ্ছে 3d5, এই হচ্ছে 4s1। আমরা এইভাবেও ইলেকট্রন বিন্যাসটা করতে পারি। ঠিক একইভাবে সি এরটাও তুমি দেখায়া দিবা। তো এই হচ্ছে আমাদের দা এন্ড। আশা করি চতুর্থ অধ্যায়ের যে কোনো প্রবলেম নিয়ে আমাদেরকে তুমি জানাও, মেসেজ করো, আমরা সবসময় 24 আওয়ার্স সাপোর্ট তোমার জন্য আছে। তো নিয়ন কেমিস্ট্রি এক্সপ্রেস আরও এক্সক্লুসিভ ভিডিও যদি পাইতে চাও তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনে ক্লিক করো, আর আমাদের পেজের সাথে যুক্ত থাকো। আরও চমৎকার চমৎকার ভিডিও তোমার জন্য ওয়েট করছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।